আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি এসেছিল বরিশাল বোর্ড 2021 সালে। আর প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তো আশা করছি ইজি হায়ার ম্যাথ বই তোমাদের সবার সংগ্রহে আছে, না থাকলে এখনই সংগ্রহ করে ফেলো। আচ্ছা, এখানে আমরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসেবে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাংশন দেওয়া আছে, f of x equal to 3 to the power 2x plus 2 আর g of x equal to 27 to the power x plus 1। ক নাম্বার প্রশ্ন, যেটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না, সেটা বলা হচ্ছে যে root over a minus root over b into a plus root ab plus b, এটা যদি হয় আমাদের ডান পক্ষে প্রমাণ করে দেখাইতে হবে যে a to the power 3/2 minus b to the power 3/2। তো চলো আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করি। তো এটা প্রমাণ করতে গেলে আমরা এখানে দেখি প্রশ্নে যেটা দেওয়া ছিল, প্রথমে আমরা বাম পক্ষে যেটা দেওয়া ছিল আর কি, সেটা হচ্ছে আমরা লিখে নিলাম। লিখে এখন এই প্রথম অংশ যা আছে সেটা আমরা ঠিকঠাক রাখলাম, প্রথম অংশটাকে আমরা চেঞ্জ করে নিই, ওটাই ওইভাবেই থাকলো। এই a কে আমরা লিখলাম রুট a স্কয়ার, এটা কিন্তু লেখা যায় রুট a এর উপরে স্কয়ার দিলে সেটা a হয়ে যায়। আবার b কে আমরা লিখলাম রুট b স্কয়ার, রুট b স্কয়ার মানে সেটা b হয়। আচ্ছা, এরপরে দেখো মাঝখানে আমরা এই রুট এ বি কে আমরা রুট এ ইন্টু রুট বি লিখতে পারি, রুট এ ইন্টু রুট বি মানে রুট এ বি। তো এখন এখানে হচ্ছে রুট এ মাইনাস রুট বি, আর এখানে হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস রুট এ রুট বি প্লাস রুট বি স্কোয়ার। এখন তুমি যদি একটু খেয়াল করো, রুট এ কে যদি তুমি এ কল্পনা করো আর রুট বি কে যদি বি কল্পনা করো, তাহলে তুমি দেখবে এখানে একটা সূত্র পড়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো রুট এ কে পুরো রুট সহ এটাকে এ ধরো আর রুট সহ বিটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমরা এখানে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব। এই যে দেখো এখানে আমরা লিখলাম যে এই যে এ মানে তো এই পুরাটাই যে এ কিউব মাইনাস এ বি কিউব। আচ্ছা, এখন আসো রুটকে ভাঙাইলে কি হয়? রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয়ে যায়। সো এর উপর রুট আছে, রুটকে ভাঙাইলে পাওয়ার কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। আবার বি এর উপর রুট আছে, রুটকে ভাঙাইলে কত হয়ে যাবে? পাওয়ার হাফ হয়ে যাবে। এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। এই হাফের উপর পাওয়ার আছে 3, হাফের সাথে 3 গুণ করে ফেলো, কত হয়? হাফের সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 3/2। এই যে দেখো এখানে 3/2, এখানে হাফের সাথে 3 গুণ করলে 3/2, তার মানে a টু দি পাওয়ার 3/2 মাইনাস b টু দি পাওয়ার 3/2 দেখানো হলো। শেষ, ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। খ নাম্বার প্রশ্নটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড, আমাদের উদ্দীপকটা এখানে দেখতে হবে। দেখো এখানে বলা হচ্ছে 3 of f(x) plus 3 into g of x equal to 108 যদি হয় x এর মান নির্ণয় করো। তো আমরা এখানে লিখি, প্রথমে 3 লিখবো, এরপর f of x এর মান আমাদের এখানে দেওয়া আছে এত, এটা লিখে ফেলবো। এরপর 3 লিখবো, এরপর g of x এর মান দেওয়া আছে এত, এটা লিখে ফেলবো। এরপর এটা ক্যালকুলেট করে তারপর ইকুয়াল 108 লিখবো, এরপর পুরোটাকে ক্যালকুলেট করে আমরা x এর মানটা নির্ণয় করে ফেলবো। তো দেখো আমাদের প্রশ্নে f of x এর মান আর g of x এর মান উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, আর আমাদের কাছে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম। এবার মান বসাই দিব। f of x মান বসানোর আগে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দুই পক্ষেই কিন্তু 3 কমন আছে, আমরা চাইলে আগে 3 কমন নিয়ে ফেলতে পারি। তো এখানে যদি একটু এক লাইন এখানে একটু গ্যাপ আছে, সেই লাইনটা তোমাদেরকে দেখাই দিই, না লিখলেও চলে, বাট অনেকে বুঝতে প্রবলেম হয় সেজন্য দেখাই দিচ্ছি। 3 কমন যদি আমরা এখন এই এবং এর পরবর্তী লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। এই দুইটা থেকে কি কমন যায়? 3 কমন যায়। 3 কমন গেলে এখানে কি থাকবে? এখানে থাকবে f of x, আর এখানে থাকবে কি? শুধু g of x। ঠিক আছে, এই দুইটা জিনিস থাকবে, আর ওই পাশে 108 এর জায়গায় 108ই থাকবে, 108 এর জায়গায় 108 থাকবে। এখন আমরা যদি দেখি 3 কিন্তু এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে শুধু f of x প্লাস g of x, আর 3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 108 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 36। তো এই লাইনটাই আর কি, এই যে এই লাইনটা সরাসরি এখানে লেখা হয়েছে, ওই যে উপরের লাইন না লিখে এই লাইনটা সরাসরি লেখা হয়েছে, বুঝছো? 3 কমন নিয়ে ওই পাশে সরাসরি ভাগ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইন। এখন আমরা f of x আর g of x এর মান উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে বসিয়ে দেব। সো f of x এর মান দেওয়া ছিল এত, সো আমরা f of x বরাবর সেই মান বসাই দিলাম। g of x এর মান ছিল এত, এই g of x বরাবর সেই মানটা বসাই দিলাম, ইকুয়াল টু 36। এখন আমাদের টার্গেট হবে ভিত্তি সমান করে ফেলা। দেখো এখানে প্রথম অংশে যা আছে সেটা হুবহু তাই আছে, কিন্তু পরের অংশে এসে চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? পরের অংশে ছিল 27 টু দি পাওয়ার x প্লাস 1। 27 কে আমরা কি লিখতে পারি বলো তো?
3 টু দি পাওয়ার 3, 3 কিউব মানে হচ্ছে কি 27, তার উপরে আছে কত x প্লাস 1। এখন আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে তারা গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার এই 3 এর সাথে x প্লাস 1 গুণ দিব, 3 এর সাথে x গুণ দিলে হবে 3x প্লাস 3 এর সাথে 1 গুণ দিলে হবে 3, তাহলে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, এই যে সেটাও আমরা এখানে লিখলাম, আর 36 এর জায়গায় 36 থাকলো। ওকে ফাইন, সমস্যা নাই, আমরা সেটা করলাম। এখন আমরা যে কাজ করব যে উভয় পক্ষে, এই যে এই বাম পক্ষ ডান পক্ষ, এই যে এখানে দেখো 9 আসছে, আচ্ছা উভয় পক্ষে পরের লাইনে, এখানে আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পাওয়ারগুলা এগুলো হচ্ছে আমরা ভেঙে দিব। কিভাবে ভাঙবো দেখো, একটা জিনিস খেয়াল করো, আমরা জানি x টু দি পাওয়ার a প্লাস b এর মানে কি, এর মানে হচ্ছে x এর উপর পাওয়ার a আছে ইনটু x এর উপর পাওয়ার b আছে, এই দুই লাইন কিন্তু সেম, কারণ গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, যে a প্লাস b হয়, তো a প্লাস b আকারে থাকলে মানে তারা গুণ আকারে থাকবে, এই যে দুইটার ভিত্তি x হবে আর পাওয়ারগুলো আলাদা করে দিব। সো এখানেও আমরা সেম কাজটা করব, দেখো এই যে 2x প্লাস 2 এটা 3 এর উপর আছে, তাহলে আমি একবার 3 এর উপর 2x দিব আর একবার 3 এর উপর 2 দিব। সো 3 এর উপর একবার 2x দিলাম, ফাইন, এটা হয়ে গেল। এবার 3 এর উপর আমরা 2 দিব, তো 3 এর উপর 2 দিলে কি হবে, 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে 9, এখানে আমরা 9 পেয়ে যাব। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে। আবার এখানেও দেখো 3 এর উপর একবার 3x দিব, দিলাম, 3 এর উপর একবার 3 দিব, 3 কিউব, 3 কিউব মানে কত 27, আর ওইখানে 36 এর জায়গায় 36। এবার আমরা উভয় পক্ষে 9 দিয়ে ভাগ করে দিব। দেখো এটাকে যদি আমরা এখন 9 দিয়ে ভাগ করি, 9 9 কাটা যাবে, শুধু 3 টু দি পাওয়ার 2x থাকবে। এইটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 27 এর কাছে 3 বার যাবে, 3 নং 27, এই যে দেখো এখানে শুধু 3 থাকবে। 36 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 4 নং 36, এই যে এখানে শুধু 4 থাকবে। অর্থাৎ এই লাইনে আমরা উভয় পক্ষে 9 দিয়ে ভাগ করে দিলাম, উভয় পক্ষে কত দিয়ে, 9 দিয়ে আমরা ভাগ করে দিলাম। ভালো কথা। এখন আমরা এখানে একটু সাজাই লিখবো, দেখো একটু খেয়াল করো, এই 3x ইন্টু 3 এটাকে আগে লিখলাম, তারপরে 3 টু দি পাওয়ার 2x এটাকে পরে লিখলাম, আর ডান পাশ থেকে +4 কে বাম পাশে আনলে সেটা -4 হয়ে যাবে, তাহলে ডান পাশে আর কিছু থাকবে না, 0 থাকবে। ওকে ভালো কথা। এবার আসো এইখানে দেখো খেয়াল করো, এখানে এই যে প্রথম যে 3টা, লাস্টে যে 3টা আছে, প্রথম রাশির মধ্যে লাস্টে যে 3টা সেটাকে আমি আগে লিখলাম, আর 3 টু দি পাওয়ার 3x কে আমি 3x কিউব লিখলাম। লেখা যায়? হ্যাঁ অবশ্যই লেখা যায়। দেখো 3 টু দি পাওয়ার x কিউব, এটা কিন্তু লেখা যায়। কেন? কারণ দেখো 3 টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, x এর উপর 3 আছে, তার মানে এই দুটো গুণ হয়ে যাবে, x আর 3 গুণ দিলে কি হয় 3x, তার মানে 3 টু দি পাওয়ার 3x যে কথা, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 ও কিন্তু একই কথা। সো এখানে 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 কিন্তু একই কথা, অর্থাৎ এই 3x যে কথা, x এর উপর পাওয়ার 3 দেওয়া কিন্তু একই কথা, গুণ আকারে হয়ে যাবে। আর এই 3টাকে আমরা আগে লিখলাম, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে এই 3 টু দি পাওয়ার 2x কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x, তার উপরে পাওয়ার দিব 2, এই যে 3x এর উপর পাওয়ার দিলাম 2। ওকে, কারণ কি এই x আর 2 গুণ দিলে 2x ই হয়, আর -4 এর জায়গায় -4 = 0। এবার আমরা দেখো এখানে একটা 3x আছে, এখানে একটা 3x আছে, এই যে একটা 3x একটা 3x, এই 3x গুলোকে আমরা a ধরে নিব, এটার মান a, এটার মান a, তাহলে 3a কিউব প্লাস a স্কয়ার, এই যে দেখো 3a কিউব প্লাস a স্কয়ার, এরপর হচ্ছে -4 = 0, সেটা আমরা এখানে বসাই দিলাম। ওকে ফাইন। এবার আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে, এখানে আমরা এটাকে হচ্ছে মিডল টার্ম টাইপের করব। দেখো এখানে 4 আর 3 গুণ দিলে কত হয় 12, সো 12 যদি হয় তাহলে আমরা এখানে ভাগ করব গুণ দিয়ে, কত 3 4 12 হয়। তো এখন দেখো 3a কিউবের জায়গায় 3a কিউব আছে, লাস্টে -4 এর জায়গায় -4 আছে, শুধু মাঝখানে যে প্লাস a স্কয়ার এটাকে আমরা ভেঙে লিখব। কিভাবে ভেঙে লিখব দেখো, ভেঙে লেখার নিয়ম হচ্ছে এই 4a স্কয়ার থেকে 3a স্কয়ার বিয়োগ করলে a স্কয়ারে হয়। এখন কেন আমরা 4a স্কয়ার, এটা তো মিডল টার্ম তোমরা আশা করি জানো যে 3 আর 4 গুণ দিলে 12 হয়, যেহেতু তার মানে আমাকে এখন এমন দুইটা সংখ্যা আছে যে দুটো সংখ্যা গুণ করলে 12 হবে, তো আমাদের 3 আর 4 গুণ করলে 12 হয়। আবার 4 থেকে এই যে 4a স্কয়ার থেকে 3a স্কয়ার বিয়োগ করলে +a স্কয়ার হয়, মিলে যায়, এইজন্য এটা দিয়ে আমরা ভাঙবো। তো এখন দেখো a স্কয়ারকে আমরা লিখবো -3a স্কয়ার + 4a স্কয়ার, মানে কি a স্কয়ারই হয়। এবার আসলে আমরা কমন নিব, এই দুইটা থেকে কমন যায় কি বলতো, একটা 3 কমন যায় এবং একটা a স্কয়ার কমন যায়, কারণ এখানেও দুইটা a আছে, এখানেও মিনিমাম দুইটা a আছে। সো আমরা এখান থেকে 3a স্কয়ার কমন নিলাম। 3a স্কয়ার কমন নিলে 3a কিউব থেকে 3a স্কয়ার কমন গেলে a থাকে, কারণ 3 থেকে 3 কমন গেলে কাটাকাটি চলে গেল, 3টা a থেকে 2টা a কমন গেলে একটা a থাকবে।
আর এখানে 3a স্কয়ার থেকে যদি আমরা 3a স্কয়ার কমন নিয়ে ফেলি তাহলে শুধু 1 থাকবে, কারণ 3a স্কয়ার থেকে 3a স্কয়ার কমন নাও মানে সেখানে শুধু 1 থাকবে। ওকে ফাইন। এবার পরবর্তী যে অংশ, এখান থেকে আমরা 4 কমন নিব। এখান থেকে যদি আমরা 4 কমন নেই, 4a স্কয়ার থেকে 4 কমন গেলে a স্কয়ার থাকবে, 4 থেকে 4 কমন গেলে 1 থাকবে ইকুয়াল 0। এখন আমরা এখানে যদি একটু খেয়াল করি, দেখো এই জায়গার মধ্যে আমাদের 3a স্কয়ার ইনটু a মাইনাস 1 আর এখানে 4 থেকে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তো a স্কয়ার মাইনাস 1 এর মানে কি বলতো? এই 1 কে কিন্তু আমরা 1 স্কয়ার লিখলে কোনো ভুল নাই, 1 আর 1 স্কয়ার একই কথা। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেটা কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এবার যদি আমরা দেখি এখানে উভয় পক্ষে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে a মাইনাস 1। দেখো এই প্রথম রাশির মধ্যে a মাইনাস 1 আছে এবং এইখানেও আমাদের একটা a মাইনাস 1 আছে। তো আমরা যদি একটা a মাইনাস 1 কমন নিয়ে ফেলি তাহলে এখানে প্রথম অংশে বাকি থাকবে কি 3a স্কয়ার, লিখে ফেললাম 3a স্কয়ার। আর যদি এখান থেকে একটা a মাইনাস 1 কমন চলে যায়, মানে এই অংশ থেকে যদি একটা a মাইনাস 1 কমন নিয়ে ফেলি তাহলে থাকে শুধু এটা 4 ইনটু a প্লাস 1। এটাকে আমরা একসাথে লিখতে পারি, 4 এর সাথে a গুণ করলে 4a, 4 এর সাথে 1 গুণ করলে 4। আশা করি বুঝতে পেরেছো। আমি এই লাইনটা আরেকবার বুঝাই। দেখো এখানে টোটাল দুইটা রাশি, এই যে একটা রাশি, এই যে একটা রাশি। এখন এখান থেকে আমরা কমন নিব a মাইনাস 1, কারণ এই যে a মাইনাস 1 আছে, তো একটা a মাইনাস 1 কমন নিলাম। a মাইনাস 1 কমন নিলে এখান থেকে a মাইনাস 1 বাদ চলে যাবে, a মাইনাস 1 বাদ চলে যাবে। তাহলে এখানে থাকে কি 3a স্কয়ার, লিখলাম 3a স্কয়ার। এখানে থাকে কি 4 ইনটু a প্লাস 1, তো আমি এখানে 4 ইনটু a প্লাস 1 না লিখে আমরা গুণ করে দেই। 4 এর সাথে a গুণ করলে 4a, 4 এর সাথে 1 গুণ করলে 4। ওকে, এখন এই দুইটার যেহেতু 0, তার মানে এরা আলাদা আলাদা ভাবেও 0 হবে। তার মানে এখানে a মাইনাস 1 সমানও 0 হবে আর এটা সমানও 0 হবে। তো প্রথমে a মাইনাস 1 সমান 0, তার মানে a এর মান কত হবে? মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। এখন a কে আমরা লিখবো 3 টু দি পাওয়ার x। কেন? দেখো এখানে কিন্তু আসলে প্রশ্নে a ছিল না, আমরা এখানে ধরে নিয়েছিলাম এই যে 3 টু দি পাওয়ার x কে a ধরে নিয়েছিলাম, তাই না? তো এখন আমরা a কে আবার ফেরত দিয়ে দিতে হবে। তো এই জন্য a এর মান বসাই দিব আমরা 3 টু দি পাওয়ার x, আর 1 কে আমরা কি লিখতে পারি? x to the power 0 মানে 1, 1 to the power 0 মানে 1, 2 to the power 0 মানে 1, 3 to the power 0 মানে 1। তাহলে আমরা কোনটা লিখবো? আমরা লিখবো 3 to the power 0। কেন? কারণ আমাদের বাম পক্ষে 3 আছে ভিত্তি। এখন দুইটার ভিত্তি সেম, ভিত্তি ভিত্তি কাটা যাবে, তার মানে x এর মান কত হয়? 0। তাহলে x এর একটা মান পেয়ে গেলাম আমরা 0। ভালো কথা। এবার আমরা আসো এইখানে যদি আমরা একটু হিসাব করি যে এই জায়গায় আমাদের এটা সমান তো 0 দিলাম, এবার এইটা সমান হবে 0, সো আমরা এটা সমান 0 লিখলাম। লিখার পরে এখানে আমরা হচ্ছে এটার মূল নির্ণয় সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা কি? এই যে দেখো a স্কয়ারের সহগ যেটা সেটা হয় a, তাই না? আর a এর সহগ যেটা সেটা হয় কি? b, আর ধ্রুবক পদ যেটা সেটা হয় c। তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব কি? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন মাইনাস b, এই যে দেখো মাইনাস b, b মানে কত? 4, এই যে মাইনাস 4, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার মানে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16, মাইনাস 4ac, এই যে 4a মানে 3 আর c মানে 4, তাহলে 3 4 12, 4 12 48, যেখানে 48 আছে, ডিভাইডেড বাই 2a, 2 এর সাথে a গুণ করলে হবে 3 দুগুণে 6, শেষ। তাহলে এটা আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করি, দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো 16 থেকে 48 বিয়োগ করলে কত হয়? মাইনাস 32। রুটের ভিতরে মাইনাস 32 তুমি ক্যালকুলেট করে দেখো, রুট আবার মাইনাস 32 দাও, দেখবা ম্যাথ ইরর আসে, এটা আসলে অসংজ্ঞায়িত একটা মান। তো অসংজ্ঞায়িত মান এটাকে আসলে আমরা গ্রহণ করতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমরা বলবো যে যা অগ্রহণযোগ্য, কারণ এটা বাস্তবসম্মত নয়। তো সেই জন্য আমরা যে কাজ করব, আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে x = 0 হবে, শেষ। কারণ এই যে এটা হবে শুধু x এর মান 0, ওইটা নিয়ে আমরা আর কাজ করতে পারতেছি না, যেহেতু আমাদের এখানে এটা কি বলে কোনো বাস্তব মান আসতেছে না, সেজন্য। তো আশা করি বুঝতে পেরেছো খ নাম্বার প্রশ্নটা। চলো এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। তো গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে h of x = g of x by f of x। এটা যদি হয় তাহলে এখন h of x এর লেখচিত্র অঙ্কন করো। তো h of x এর লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। সো লেখচিত্র অঙ্কন করে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে, সমস্যা নাই করব। তবে আমাদের আগে h of x টা নির্ণয় করতে হবে। তো h of x টা আমরা কিভাবে পাবো? দেখো h of x টা পাওয়ার নিয়ম বলে দিয়েছে, g of x কে f of x দিয়ে ভাগ করো। তো g of x মানে কত? এই যে এত উদ্দীপকে দাও আছে, এটাকে এটা দিয়ে ভাগ করে, এই যে এটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে h of x পাবো। এরপরে যে h of x টা পাবো সেটার একটা লেখচিত্র অঙ্কন করে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো দেখো আমরা এখানে প্রথমে সেই কাজটাই করব যে আমাদের এই জায়গার মধ্যে যেটা বলা আছে, দেখো প্রথমে আমরা h of x সমান কি লিখলাম? h of x সমান লিখলাম g of x by f of x, এটা আমরা লিখে ফেললাম। এবার g of x এর মান উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, আর এখানে আমরা যদি খেয়াল করি এই f of x এর মান উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাই আমরা এখানে লিখে ফেললাম। লেখার পরে
এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে ভাগ আকারে আছে, তুমি দেখবা এখানের ভিত্তিও 3, এখানের ভিত্তিও 3 এবং এরা ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমি এখন ভিত্তি একবার লিখলাম 3, এবার প্রথমে উপরের পাওয়ারটা লিখলাম 3x + 3, এবার বিয়োগ করব, এই নিচে 2x টা একবার বিয়োগ করব আর +2 টাকে একবার বিয়োগ করব, -2 হয়ে যাবে। ইকুয়াল, এখন এটাকে ক্যালকুলেট করলে যা হয় সেটা এখানে বসে যাবে। 3 টু দি পাওয়ার 3x থেকে 2x বিয়োগ করলে x হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, শেষ। তার মানে 3 টু দি পাওয়ার x + 1। এটা কিসের মান? h অফ x এর মান। কি? 3 টু দি পাওয়ার x + 1। h অফ x এর মান আমরা পেয়ে গেছি 3 টু দি পাওয়ার x + 1। ওকে, তাহলে h অফ x ফাইনাল আমরা পেয়েছি। এবার আমরা h অফ x এর লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করব। সো h অফ x এর লেখচিত্র অঙ্কন করার আগে আমরা h অফ x কে y ধরে নেই, যে ধরি y সমান হচ্ছে h অফ x, আর h অফ x এর মান আমরা পেয়ে গেছি সেটা কি? 3 টু দি পাওয়ার x + 1। তার মানে এখন আমরা বলতে পারি যে যেহেতু আমরা y সমান ধরে নিয়েছি, তার মানে আমরা এখন এটা বলতে পারি y সমান 3 টু দি পাওয়ার x + 1। এটা আমরা এখন বলতেই পারি, এই যে এইটা সমান হচ্ছে এটা আমরা বলতে পারি। এখন আমরা x এর কয়েকটা র্যান্ডম মান বসাবো। x এর কয়েকটা র্যান্ডম মান বসানোর পরে আমরা দেখব y এর মান কি আসে। সো x এর মান দেখো, আমরা এরকম একটা ছক তৈরি করব, এই ছকের মধ্যে উপরে x নিচে y। তো এখন y মানে কি? y মানে হচ্ছে y = 3 টু দি পাওয়ার x + 1 আর কি। যাই হোক, তো x এর মান আমরা প্রথমে দেখো একটা 0 বসাবো, তারপরে x এর মান মাইনাস একটা ঋণাত্মক মান বসাবো, তারপরে x এর মান একটা 0.5 দশমিক সংখ্যা একটা বসাইলাম, এবং x এর মান আরেকটা হচ্ছে আমরা এই যে আরেকটা ঋণাত্মক সংখ্যা বসাই। তুমি চাইলে এখানে ধনাত্মক বসাইতে পারো, +2 বসাইতে পারো। এই মান বসানোটা কিন্তু ফিক্স না, তোমাদের ইচ্ছা মতো তোমরা বসাইতে পারো। তো এখানে আমরা মানগুলা 4টা মান আমরা এখানে ধরে নিয়েছি। এখন 4টা মান ধরার পরে এবার আমরা y এর মান কি হবে সেটা আমরা দেখব। এই x এর মান কিন্তু আমরা আমাদের মন মতো ধরে নিয়েছি, ঠিক আছে? তো এখানে তুমি চেষ্টা করবে একটা 0 রাখার জন্য, একটা ঋণাত্মক মান রাখার জন্য, একটা ধনাত্মক মান রাখার জন্য। তো এখন আসো, x এর মান যদি এগুলো হয়, y এর মান কি হবে? y এর মানটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। কিভাবে? কারণ এই যে দেখো y সমান আমরা জানি কি, এই যে 3 টু দি পাওয়ার x + 1, 3 টু দি পাওয়ার x + 1। তো এখন x এর মান যদি আমরা প্রথমটা যেহেতু 0 ধরছি, x এর মান যদি আমরা 0 বসাই, দেখো 3 টু দি পাওয়ার 0 + 1 যদি আমরা ধরি, 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। তার মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। এই যে দেখো 3 টু দি পাওয়ার 1 মানে এখানে আমরা 3 বসাই দিলাম। এরপরে আবার x এর মান যদি আমরা -1 বসাই, দেখো x এর জায়গায় যদি 0 না বসাই, এখন যদি আমরা -1 বসাই, -1 আর +1 মিলে কি হয়? 0 হয়। 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে কত? 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই যে দেখো y এর মান হচ্ছে 1। আচ্ছা, আবার দেখো আমরা যদি এখানে এবার x এর মান 0.5 বসাই, এই যে x এর জায়গায় যদি আমরা এখানে 0.5 বসাই, তাহলে 0.5 এর সাথে 1 যোগ করলে কি হবে? 3 টু দি পাওয়ার 1.5। এখন তুমি এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দেখবা 5.2 হয়ে যাচ্ছে। এরপরে x এর মান যদি তুমি -2 বসাও, এই যে x এর জায়গায় যদি -2 বসাও, -2 আর +1 মিলে 3 টু দি পাওয়ার -1 হবে। 3 টু দি পাওয়ার -1 মানে 0.33, মানে y এর মান 0.33। তাহলে আমরা এখানে 4টা বিন্দু পেয়ে গেলাম। এই যে দেখো 0,3 একটা বিন্দু, -1,1 একটা বিন্দু, 0.5, 5.2 একটা বিন্দু, আর -2, 0.33 আরেকটা বিন্দু। এখন আসো, আমরা হচ্ছে এই বিন্দুগুলোকে আমরা কোথায় বসাবো? ছক কাগজে বসাবো। তো আমরা একটা গ্রাফ নিব, এই যে দেখো এরকম একটা গ্রাফ নিয়ে তুমি এই গ্রাফের মধ্যে দুটো অক্ষ আঁকবা। একটা অক্ষে এই যে এরকম একটা দাগ দিবা, সেটা হচ্ছে x অক্ষ, আর এরকম লম্বা লম্বি আরেকটা দাগ দিবা, সেটা হচ্ছে y অক্ষ। x অক্ষের নাম দিবা x ও x প্রাইম, y অক্ষের নাম দিবা y ও y প্রাইম। অর্থাৎ x অক্ষ আর y অক্ষ যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর নাম হবে O। এবার আমরা বিন্দুগুলো বসাবো। প্রথম বিন্দুটা দেখো, বসানোর আগে এখানে দেখো একটু খেয়াল করো, আমরা এই ছকের মধ্যে যে কাজ করছে যে উভয় পক্ষে 5 ঘরকে 1 একক ধরছে। অর্থাৎ তুমি 5 ঘর গেলে সেটাকে 1 হিসাবে কাউন্ট করা হবে। তা আমরা যদি এখানে দেখি যে প্রথম বিন্দুটা কত? 0,3। তো প্রথম বিন্দুটা 0, তার মানে এখানে 5 ঘর যাওয়ার কোনো দরকার নাই। 0 মানে সে এখানে থাকবে, x এর মান 0। ওকে, y এর মান 3। 3 মানে কয় ঘর যেতে হবে? y মানে উপরের দিকে যাব, আমরা কয় ঘর? 15 ঘর। কারণ 3 একক মানে 1 একক মানে 5 ঘর যাইতে হবে, তাহলে 3 একক মানে 15 ঘর যাইতে হবে। তাহলে এখন দেখো উপরের দিকে আমরা 15 ঘর যাবে, যে 5, 10, 15, এই যে 15 ঘর উপরে একটা বিন্দু দিবে। এই বিন্দুটার নাম হবে 0,3। প্রথম মানটা x এর হিসাবে বসে, প্রথম মানটা যেটা হবে সেটা x বরাবর বসবে, আর দ্বিতীয় মানটা y বরাবর বসবে। আচ্ছা, এবার আসো এখানে x এর মান -1, -1 মানে কি? -5 মানে 5 ঘর, বাম দিকে 5 ঘর যাইতে হবে। দেখো x এর মান -5 মানে এই যে O থেকে বাম দিকে 5 ঘর। 5 ঘর কেন? এখানে 1 বলা আছে মানে আমাদের
পাঁচ ঘরকে আমরা এক একক ধরছি, এই যে দেখো 5 ঘরকে এক একক ধরছি, এর মানে হচ্ছে -5, বাম দিকে -5 ঘর আসতে হবে, এই যে বাম দিকে -5 ঘর আসলাম এই যে এখানে। এবার y এর মান হচ্ছে +1 মানে উপরের দিকে 5 ঘর, এই যে দেখো উপরের দিকে আমি 5 ঘর গিয়ে এখানে একটা বিন্দু দিব, এটার নাম দিব -1,1। সেম ভাবে পরের বিন্দুটা 0.5, 0.5 মানে কয় ঘর বলো তো? 0.5 এর সাথে তুমি 5 গুণ করবা, তো 0.5 এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে তোমার এখানে 2.5 এরকম কিছু একটা আসবে, তার মানে তোমাকে 2.5 ঘর যেতে হবে সামনে, ঠিক আছে? তো 2.5 ঘর 0.5 এর সাথে 5 গুণ দিতে হবে, কেন? কারণ 0.5 মানে 5 ঘর তো যেতে হবে আমাদের, এক ঘর এক একক, 5 ঘর এক একক মানে 0.5 মানে হচ্ছে এটার সাথে 5 গুণ করো, কত হয়? 2.5, তার মানে 2.5 ঘর গেলে সেটা হচ্ছে 0.5। তো দেখো x থেকে এই যে প্লাস হলে ডান দিকে যাব আর মাইনাস হলে বাম দিকে যাব, তো 0.5 মানে হচ্ছে এটা ধনাত্মক মান, তার মানে ডান দিকে আমি 2.5 ঘর যাব, এই যে 5 গুণ করার পরে 2.5 হয়েছে, তো এই যে 2.5 মানে 2 ঘর আরেক ঘরের অর্ধেক, এতটুকু আসবো। এখানে এখনো বিন্দু দিব না আমরা, জাস্ট পেন্সিলটা এইভাবে রাখলাম। এবার y এর মান হচ্ছে 5.2, 5.2 মানে উপরের দিকে যাব আমরা কয় ঘর? 5.2 এর সাথে 5 গুণ করো, কারণ 5 একক করে, তো 5.2 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হবে? আমাদের হচ্ছে 5 5 25 আর হচ্ছে আর একটু 26 এর মতো হবে, ঠিক আছে? তো 26 হবে। তো 5.2 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে সেটা 26 হয়। তো 26 হলে তার মানে উপরের দিকে এখন এই 2.5 ঘর যাওয়ার পরে এবার উপরের দিকে তুমি গুণে গুণে 26 ঘর উপরে উঠো, এই যে এখানে বিন্দু দিবা, আর এই বিন্দুটার নাম হবে 0.5, 5.2। লাস্টে হচ্ছে -2, 0.33, -2 মানে বাম দিকে 10 ঘর, এই যে এখান থেকে বাম দিকে 10 ঘর আসবো, আর y এর মান 0.33 মানে 0.33 এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে তোমার 1 পয়েন্ট সামথিং হয়, সেই তার মানে এক ঘর থেকে একটু উপরে এখানে একটা বিন্দু দিবা, শেষ। এবার তুমি এগুলোকে যোগ করে ফেলো, এই বিন্দুগুলোকে যোগ করে ফেলো, এই যে দেখো এই বিন্দুগুলোকে তুমি এই যে এইভাবে এগুলোকে যোগ করে ফেলো। তো যোগ করে ফেললে তুমি দেখবা x এর মান তুমি 0 বসায় দেখছো, x এর মান ঋণাত্মক মান বসায় দেখছো, x এর মান ধনাত্মকও বসায় দেখছো। x এর মান যাই বসাইছো না কেন তুমি, ঋণাত্মক, ধনাত্মক অথবা শূন্য, কিন্তু y এর মান সব সময় ধনাত্মক আসছে। দেখো y এর মান কিন্তু 0 আসে নাই, y এর মান সব সময় প্লাসের আসছে। তার মানে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি x এর মান আমরা যাই বসাই না কেন, ঋণাত্মক, ধনাত্মক, শূন্য যাই বসাই না কেন, y এর মান সব সময় ধনাত্মক আসছে, সব সময় শূন্যের বড় আসছে। তার মানে এখন আমরা এটা বলবো যে লেখচিত্র হতে দেখা যায় যে x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মান অর্থাৎ ঋণাত্মক হোক, ধনাত্মক হোক, যাই হোক না কেন, সকল বাস্তব মানের জন্য y এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যায়। ধনাত্মক বাস্তব মানে শূন্যের বড় সকল বাস্তব সংখ্যা। তার মানে ডোমেন হবে আমাদের কি আর, আর মানে কি যে কোনো বাস্তব সংখ্যা, কারণ x এর মান আমরা যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারছি, 0 মাইনাস তারপরে প্লাস যা ইচ্ছে নিতে পারছি, এই জন্য ওইটা হচ্ছে ডোমেন। তো ডোমেনকে আমরা বলতেছি যে আর, এইচ এর ডোমেন মানে আমাদের ফাংশনের নাম এইচ ছিল, তো এইচ এর ডোমেনটা হচ্ছে আর, আর মানে যে কোনো বাস্তব সংখ্যা। আর রেঞ্জ যেটা, সেটা হচ্ছে ওয়াই এর মান, রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। সো ওয়াই এর মান সব সময়, ওয়াই এর মান কেন? কারণ আমরা ফাংশনটাকে ওয়াই ধরে নিয়েছিলাম, মনে আছে? এই যে দেখো এই যে ওয়াই ধরে নিয়েছিলাম, পুরো এইচ অফ এক্স কে ওয়াই ধরে নিয়েছিলাম, তার মানে ওয়াই এর যে মানগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, ওয়াই এর মান কি আসছে? আমাদের সব সময় ধনাত্মক মান আসতেছিল, তো তার মানে আমাদের ওয়াই এর মান যেহেতু সব সময় ধনাত্মক আসতেছিল, ধনাত্মক বাস্তব মান, তার মানে 0 থেকে +∞ পর্যন্ত। এই যেখানে ফার্স্ট ব্র্যাকেট মানে শূন্য এর বড় সংখ্যাগুলো হবে, অর্থাৎ 0.1, 0.2, 0.3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সামনের দিকে যেতে থাকবে, কত পর্যন্ত? ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আর এখানে কিন্তু কোনো মাইনাস মান নাই, জিরো কিন্তু না, এখানে জিরো আছে মানে কিন্তু জিরো নাই, জিরো এর বড় সবগুলা সংখ্যা কিন্তু জিরো এর বড়। কারণ কি? জিরো এর আগে ফার্স্ট ব্র্যাকেটের মানে কি? ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে জিরো এর বড় সংখ্যাগুলো নিব, আর এখানে +∞ আগে আমাদের হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট মানে +∞ আগ পর্যন্ত নিব, তার মানে এখানে সকল ধনাত্মক, শূন্যের বড় সকল মানই তো ধনাত্মক +∞ আগ পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো আশা করি রেঞ্জ আর ডোমেন কিভাবে নির্ণয় করা হয় সেটা বুঝে ফেলছো। এর মাধ্যমে কিন্তু আমাদের এই বরিশাল বোর্ড 2021 সালের প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে, অন্য আরেকটা বোর্ডের প্রশ্ন সমাধান করবো আমরা ইনশাআল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।